দায়িত্ব এমন জিনিস যে নেয় তার ঘাড়েই মনে হয় বেশি বেশি করে চাপে, আর যে নেয় না তার তো কোনো ঝামেলাই নেই। আর প্রত্যেক পরিবারেই কিন্তু কয়েকজন থাকে এইসব দায়িত্ব নেওয়ার জন্যে, আর কয়েকজন থাকে যে দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্যে। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ভ্লগ। আর আজকে সোমবার দিনের সকাল, আর এই যে সকালে উঠেই আমি আমার ডিটক্স ওয়াটারটা রেডি করছি। আর তার আগেই মা কিন্তু দায়িত্ব সহকারে উঠেই ভাত ডাল বসিয়ে দিয়েছে একদিকে, আর একটাতে চায়ের জল, মানে এখন উনুনেই তিনটে কিছু রান্নাবান্না চলছে। আর এই যে আমার মা কিন্তু যখন সংসার জীবনে তখনও পুরো দায়িত্ব সামলেছে, এখনও আমার এখানে এসেও দায়িত্ব নিয়েই চলেছে। আসলে সমস্ত কিছুর মাঝখানে কিন্তু এই দায়িত্বর বোধটা সবার থাকে না, আর যার থাকে সে কখনো এড়িয়ে যেতেও পারে না। যেমন আমার মা, আর আমিও খানিকটা ওই টাইপসেরই। তবে আমি খেয়াল করি দায়িত্ব নেওয়ার চাপে যেন আমি একেবারে নিজের প্রতি অযত্ন না করি বা নিজেকে একদম না ভুলে যাই। কারণ আমি যথেষ্ট পরিমাণ মাকে দেখে শিখেছি যে দায়িত্ব নিতে নিতে মা কিন্তু সমস্তটা ভুলে যেত, আর ভুলে গিয়ে নিজের প্রতি একেবারেই খেয়াল দিত না বা একেবারেই অবহেলা করত, যার সমস্ত ফল কিন্তু মা এখন পাচ্ছে। মানে বিভিন্ন শরীর খারাপ, বিভিন্ন অসুস্থতা, বয়সের তুলনায় অসুস্থতার পরিমাণ অনেক বেশি। আর আমি চাই না অন্ততপক্ষে আমার জীবন বা আমার পরিচিত কারোর জীবন এইভাবেই কাটুক। আবার কিছু জনকে এটাও দেখি যে কোথায় কি হচ্ছে, বাড়িতে কি চলছে, সংসারে কি চলছে, সেগুলো নিয়ে কোনো হেলদোল নেই। আপন দুনিয়ায় খেয়ালে মজে আছে, মেতে আছে। আনন্দ করে থাকার অধিকার সবারই আছে, সবাই আনন্দ করে থাকুক, ভালো থাকুক, কিন্তু একদম নিজের পরিবারের বাকিদের খেয়াল না রেখে বা পরিবারের অন্যান্য সদস্যদের সুবিধা অসুবিধাটা গ্রাহ্য না করে শুধু নিজের ভালো থাকাটা নিয়েই থাকে। আসলে আমরা প্রায় প্রত্যেকের পরিবারেই কিন্তু এরকম এক দুজন করে তুমি ঠিক খুঁজলে পেয়েই যাবে, যারা কিন্তু একেবারেই কেয়ারলেস, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। আর বাকি দেখবে পরিবারের কয়জন শুধু বাকি অন্যদের ভালো থাকা দেখতে 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 জীবনের প্রায় বেশিরভাগটা সময় কাটিয়ে দেয়। আর শেষে গিয়ে যখন ভাবে যে আমি নিজের জন্য ঠিক কী করলাম, তখন দেখে যে আসলে তেমন কিছুই করেনি। আর যখন তার ইচ্ছে থাকলেও তখন পরিস্থিতি থাকে না, আর ইচ্ছে পরিস্থিতি থাকলেও সেই সময়টা আর থাকে না। এই করে করে কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারে বেশিরভাগ মানুষের জীবন কেটেই যায়, আর এক আধজন তার সুযোগের সদ্ব্যবহার করে নিজেদেরকে খুব বিন্দাস লাইফ কাটায়। আমিও ছোট থেকে প্রায় এরকমই ভেবেছি, ভালো থাকবো, সবাই মিলে ভালো থাকবো, বড় হব, অনেক কষ্টও করেছি, লেখাপড়াও শিখেছি। কিন্তু এখন গিয়ে বুঝতে পারি পর বলে কিছু নেই, যখনকারটা তখনই নিজেদেরকে অ্যাডজাস্ট করে ওইটুকুর মধ্যে ওইভাবে করে যতটা ভালো থাকা যায় সেভাবে করেই ভালো থাকতে হবে। যাক গিয়ে সকাল সকাল অনেক কথা বলে ফেললাম। আসলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি আমার জীবন থেকে শিখেছি, আশপাশের মানুষের ব্যবহার থেকে শিখেছি, আশপাশের মানুষের আচরণ থেকে শিখেছি। আর বুঝেছি আস্তে আস্তে দিনের শেষে কিন্তু আমরা নিজেদের জন্যই বাঁচা উচিত, কারণ কেউ কারোর সাথে থাকে না, কেউ কারোর সাথে থাকবেও না। তো চলো কথা বলতে বলতে আজকে দেখতে পেলে মাছটা ভেজে নিয়েছি। মাছটা হলো পিউলি মাছ। এইটা হচ্ছে এখানে গঙ্গার মাছ, বহরমপুরে পাওয়া যায়। আমাদের ওইদিকে কখনো এই মাছটা আমি দেখিনি, কিন্তু মাছটা দারুণ খেতে। মাঝে মাঝেই পাওয়া যায় বাজারে, তো পেয়েছিলাম বাজারে, নিয়ে এসেছি। তো ভাবলাম এটাকে একটুখানি সর্ষে পোস্ত দিয়ে রান্না করব। পোস্তর পরিমাণটা খুবই কম দিয়েছি, সর্ষে বেশি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নিয়েছিলাম, সেটাকেই ছেঁকে দিয়ে দিয়েছি। আর কড়াইতে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর তার সাথে একটুখানি পেঁয়াজ। এবার এই পোস্তর পেস্টটা দিয়ে ভালো করে কষে তার মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে তেল ছাড়ার মতো করে কষে নিতে হবে। অনেকে সর্ষে বাটা পরে দেয়, কিন্তু আমি সর্ষে বাটা এভাবে করেই দিই, আর তাতে কিন্তু তরকারি একটুও তেতো হয় না। অনেকে বলে সর্ষে বাটা আগে দিলে তেতো হয়ে যায় এসে, কিন্তু আমার তো মনে হয় না কখনো এরকমভাবে তেতো হয়। ও তারপরে জল গরম করে সেই গরম জলটা দিয়ে এবার কিছুই না, একটু ঢাকা দিতে হবে কিছুক্ষণ, যাতে ভালো করে ঝোলটা ফুটে ওঠে। আর ফুটে ওঠার পরেই কিন্তু এর মধ্যে ঢাকনা খুলে এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো ছেড়ে দিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু রান্না প্রায় কমপ্লিট। আর সর্ষে বাটার ঝোল রান্না করার মতো সহজ রান্না মনে হয় না, খুব একটা কিছু আছে, ভীষণই তাড়াতাড়ি হয়ে যায়। মানে 10 মিনিটে রান্না করবে ভাববো বললে 10 মিনিটেই রান্না হয়ে যাবে। তো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম ঢাকা, ব্যাস। আর এইদিকে কড়াইতে তেল গরম করে একটুখানি উচ্ছে আলু কুচিয়ে নিয়েছিলাম, সেটা দেখাইনি। তো এবার এটাকে তেল দিয়ে ভেজে নিচ্ছি। অনেকে ফোড়ন দেয়, কিন্তু আমার ছেলে কিছু পছন্দ করে না, ও যেহেতু এটা খায়, তো আমি এটা সিম্পলি রান্না করি। জাস্ট এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে
করে ভাজা ভাজা করবো। হলুদটা একটু পরেই দিই। আর ততক্ষণে দেখো আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। তো ঢাকনাটা খুলে দেখলাম একদম গ্রেভিটা ঠিকঠাক আছে। আর শেষে কয়েকটা ফালি কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষের তেল দিয়ে ব্যাস এটাকে আবার বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো, তাহলেই হয়ে যাবে। আর এইদিকে আমার উচ্ছে আলু ভাজাটাও অর্ধেকের বেশি হয়ে গেছে। এবার আমি হলুদটা দেব। আগে আগে হলুদ দিলে না একটু লেগে যাওয়ার চান্স থাকে, তো এইভাবে করে পরের দিকে হলুদ দিয়ে সমস্ত ভাজাতে আমি একটু হলুদটা পরেই দিই। ব্যাস, তো দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা হয়েও গেছে। আর আমি এটাকে একটু এই অবস্থাতেই রেখে দেবো, কারণ যখন খাবো ছেলে তখন কিন্তু এটাকে আরেকবার করে একটু ভেজে দেওয়া হবে। তো এই যে ফাইনালি রেডি হয়ে গেছে। এখন আমি বসে গেছি স্নান করে লাঞ্চ করতে। আর এই যে উচ্ছে আলু ভাজা, সজনের ডাল ছিল সাথে, আর মাছটা সত্যি অসাধারণ হয়েছিল। যারা এইভাবে দেশি মাছ রান্না করে খাও তারা তো জানো, আর যারা না খাও তারা একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর আজকে একটু টাইম ছিল, তো তার জন্য পরে নিয়েছি শাড়ি। অনেকদিন বাদেই আজকে স্কুলে শাড়ি পরে গেছি, মাঝখানে বেশ কয়েকদিন শাড়িটা পরিনি। আর কিয়ানের স্কুল ছুটি বলে রোজ দেরি দেরি করে ওঠা, এই চলছে। তো চলো বেরোনো যাক। আর গতকাল পর্যন্ত যে মেঘলা মেঘলা ওয়েদার ছিল সেটা আজকে বেশ কেটে গেছে। আর যেহেতু সকালবেলা আজকে কোনো গাড়িও বের করা হয়নি, তো স্কুটি বের করে চলে গেছিলাম স্কুলে। আর এখন ফেরার সময় আজকে একটু আগে ফিরে এসেছি, মানে ওই 3:45-র দিকে স্কুল থেকে বাড়ি চলে এসেছি। এসে দেখছি দিদা নাতি নাচানাচি করছে। কি হচ্ছে, কি করছো, কখন ঘুম থেকে উঠেছ? আর টিভি দেখো না, এখন বন্ধ করো টিভি। কখন ঘুম থেকে উঠেছো? আচ্ছা খেলো দিদার সাথে, খেলো দিদার সাথে, খেলো করো। বাবা এতক্ষণ ঘুমায় কেউ? এখন ওই 4:30 মতো বাজে, একটু ফ্রেশ হয়ে বসেছি। আর দেখলাম দুপুরবেলা একটা পার্সেল বাড়িতে ডেলিভারি দিয়ে গেছিলো, তো এইটা এখন আনবক্সিং করার পালা। এটা আসলে আউলি বলে একটা প্রোডাক্ট, ওরা স্কিন কেয়ারে বিভিন্ন জিনিস তৈরি করে। তো অনেকবার করেই দেখেছি, রিভিউও খারাপ নয়। তো ফাইনালি একটা অর্ডার করেই দিয়েছিলাম। তো দেখা যাক জিনিসটার লুকটা কেমন, আর ব্যবহার করার পরে বুঝতে পারবো যে আসলে প্রোডাক্টটা কেমন। তো দেখছি বিশাল র্যাপ ট্যাপ করা, বাবেল র্যাপার দিয়ে র্যাপ করা। বাবেল র্যাপার দেখলে আমার যা ভালো লাগে, এই টিপ 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 করে ছোটোবেলায় এত ভালো লাগতো এটা ফোটাতে। আমি না, সবারই ভালো লাগতো, আমরা টানাটানি করতাম এই পেপারগুলো নিয়ে, কে কতগুলো ফোটাতে পারে। আর এই যে ভালো করে বাবেল র্যাপ করা, মানে আমার খুলতেই অসুবিধা হচ্ছিল। খোলা টোলা পরে দেখলাম, আমি তো একটা প্রোডাক্ট মানে অর্ডার করেছিলাম, এটা আসলে একটা বডি স্ক্রাবার আছে। তো চলো চটপট করে খুলে দেখা যাক। আর এই দিকে হচ্ছে, এটা হচ্ছে মেন প্রোডাক্ট। এটা আসলে রেটিনাল সিরাম, ফেস সিরাম, রাতেবেলা ইউজ করার জন্যে। তো ভালো করে আগে দেখে নিলাম কী দেখি আছে। তো ওরা প্রথমে একটা প্যাচ টেস্ট বলেছে, সেটা আমি টেস্ট করে দেখে নেব লাগিয়ে। আর 6টা প্রবলেমসের কাজ করবে। অ্যান্টি এজিংটা ভীষণ দরকার, বয়স বেড়ে যাচ্ছে। তো ফাইনালি আমি ব্যবহার করার 15 দিন পরে তোমাদেরকে বলবো জিনিসটা কেমন হলো। আর এখন ছিল কিয়ানের যোগা ক্লাস, তো আমরা বেরোচ্ছি ওর যোগা ক্লাসে ওকে দিতে যাওয়ার জন্য। আর কিয়ান দেখো আগে বেরিয়ে গেছে। যোগা যাবে, নিয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ টাটা।